আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে? প্রথমত ভাই, কারণ আপনি যা করছেন আজকে, আপনার মতো অনেকেই যারা করছেন, সবই তো ডকুমেন্টেড। হ্যাঁ, সব ডকুমেন্টেড। আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে, তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে, এবং আমার বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারো কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার ভাই আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, শুনছিলাম অন্য রুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবে, আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাবো। তো তখন দুটো কথা খুব মনে আছে। আমার ওয়াইফ একবার নিষেধ করে নাই, কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালে আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো। কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে, তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে। তাদেরকে যেরকম আল্লাহ দেখবে, ওরও আল্লাহই দেখবে। আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাবো। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায়। তাই আমি বলছিলাম যে যদি সত্যি এটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাভ দিয়ে পড়ি, তখন তোমরা কি করবো, আমার বাঁচাইতে পারবা? তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই, আমি তো সবার ছোট, আর এমনিতে ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি। এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই। তো মা তো কান্নাকাটি করছিলই। তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় কিন্তু ওইরকম মানে হত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা, কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। তো আমার মনে আছে যে হ্যাঁ, আর আমি যে কারণে ওই সময় এভাবে করতে পেরেছিলাম, সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে, আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল, আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে করে। তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল, এটা আমি অনেক শোতে বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে। ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব। মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরো সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওই গুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যেখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে। হ্যাঁ, আমি খুব গ্রেটফুল যে আমার মতো পরিবার দুনিয়া আল্লাহ খুব কম মানুষের দিচ্ছে। আছে না যে আল্লাহ অনেক দিক থেকে রহমত করে, কিন্তু কিভাবে আমি জানি না। আমার একটাই বুয়া, কখনো বলি নাই, আমি ছোটবেলা থেকে ভীষণ অসুস্থ, ভীষণ। আমার এখন পর্যন্ত আমি একটা ক্রনিক ডিজিজ সাফার করি, সবসময় ট্রিটমেন্টে আছি। তো আমার মা, আমি তো হোস্টেলে থেকে পড়তাম, আমরা সব ভাই বোন হোস্টেলে থেকে দূরে দূরে। তো আমার পাশের জেলায় ছিল, প্রতি সপ্তাহে একদিনের জন্য বাড়িতে আসতাম। বড় প্রতিষ্ঠানে পড়তাম, এই 15 দিন 20 দিন পরে এরকম অনেক অসুস্থ হয়ে যেতাম, বন্ধুরা বাড়ি দিয়ে যেত, মা 1 সপ্তাহ 10 দিন প্রচন্ড কষ্ট করে সুস্থ করতো, এবার আবার যেতাম। তা আমার এরকম খুব আজকে মনে পড়তেছে মায়ের এই কথা, আমার ওই ভাইটার কথা বলতে গিয়ে, যে আমি আসলে তো ইমোশনাল কেন হলাম। ওর মায়ের কথা বলবার পর তো আমার মায়ের কথা মনে হচ্ছিল যে এরকম অনেক রাত আমার শরীর অনেক খারাপ। তো আমার রাত 2টা 3টে কিভাবে ঘুম ভেঙে যেত। আমি দেখতাম যে আমার মুখের উপর বা আমার বুকে মানে মায়ের চোখের পানি, মা করতো কি রাত 2টা 3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। এরপরে আমি লজ্জায় আর চোখ খুলতাম না, আমি এরকম শুয়ে থাকতাম। তো যদিও আমি এটা 1000বার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি, এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু আমার এই জায়গাটা, তো এই জন্য যে বলা যে প্যারালালি একই সাথে এরকম পরিবার। আর একটা কথা, আমি ওদের কথা কোনোদিন কাউকে বলি না, আপনার মাধ্যমে বলি। আছে না অনেকের খুব ভালো পরিবার কিন্তু অত ভালো বন্ধু বান্ধব নাই। আল্লাহ প্যারালালি একটা মানুষকে এত বেশি রহমত দেয়, এটা আমার মতো আর দেখি না। এই জন্য আমি মনে করছি যে আমার অনেক বেশি দায়বদ্ধতা। বিশ্বাস করেন, প্রথমত হলো আমার পরিবার, দ্বিতীয়ত কোনো ছেলে বা মেয়ে তার শিক্ষকদের এত ভালোবাসা জীবনে পাইছে
এটা আমি আমার চেয়ে আর কাউরে দেখি নাই। মানে আমি অনুষ্ঠান উপস্থাপনা করব, অনেক বড় প্রোগ্রাম, আমার টিচার ওখানে উপস্থাপক, আমি তার সাথে উপস্থাপনা করব। তার রুমে ঢুকছি, সে জানে আমি খাই নাই, খেতে গেলে প্রোগ্রাম দেরি হয়ে যাবে, সে প্লেটের অর্ধেক খাইছে, বাকি অর্ধেক বলে যে তাড়াতাড়ি খা, তারপর আমাদের স্টেজে যেতে হবে, এই পর্যন্ত। আর থার্ড যেটা, আমার বন্ধুরা, মানে আজকে না, এই অবস্থায় না, আমি যখন ছোটবেলা থেকে, বিশ্বাস করেন আমি যখন টুতে পড়ি, আমার বন্ধুরা যার পানের বরস ছিল, পানের বরস থেকে পান নিয়ে আমার মায়ের জন্য আসতো, বাসার সামনে দাঁড়াই থাকতো। পরে আমার সাথে পড়ছে, কিন্তু ড্রপ আউট। ও এখন মাছের বাজারে আমার এলাকায় মাছ বিক্রি করে, ছোট একটা দোকান আছে। এখন সবার সাথে পর্যন্ত ওর সাথে আমার communication সবার সাথে আছে। Beautiful. এটা আমার জীবনের অসম্ভব শুকরিয়া যে আমার পরিবার, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, প্যারালালি আমার বন্ধুরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত, মানে ওরা আমার পালে লিটারারি।